তো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম প্লাস্টিক অ্যানালিসিসের ফিলোসফিটা কি, এবং ইলাস্টিক অ্যানালিসিস থেকে আমরা প্লাস্টিক অ্যানালিসিসের দিকে কি জন্য শিফট করতে চাইছিলাম। তো সেই সেন্সে আমরা দুটো জিনিস দেখলাম। এক নম্বর হচ্ছে যে ইলাস্টিক অ্যানালিসিসে স্টিলের যে পরিমাণ স্ট্রেংথ আমরা ইউজ করি তারপরেও হিউজ অ্যামাউন্টের স্ট্রেংথ বেঁচে থাকে, এবং সেকেন্ড কারণ হচ্ছে যে স্টিলের ডাক্টিলিটি রেশিও খুব হাই, around 20 or more. That gives us the confidence to go with the higher strength value. Okay, তো তারপরে আমরা দেখলাম যে একটা স্ট্রাকচারে যদি আমরা গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাই করতেই থাকি, তাহলে লোড অ্যাপ্লাই করতে করতে যখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট যদি স্ট্রাকচার হয়, তাহলে সেখানে সেকশন ফাইনালি যখন এক্সস্ট হয়ে যায় তখন সেখানে রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট অকার করে। তো রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্টের ফলশ্রুতি হিসেবে সেই স্ট্রাকচারটা কোলাপস হওয়ার আগেও আরো কিছু পরিমাণ লোড ক্যারি করতে পারে। ঠিক আছে, তো আচ্ছা, এবার অডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার, এবার অডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে প্লাস্টিক অ্যানালিসিসের ফিলোসফি, বেসিক ফিলোসফি কি করে শুরু হচ্ছে, এবং প্লাস্টিক অ্যানালিসিস থেকে আমরা কি করে প্লাস্টিক অ্যানালিসিসের দিকে ধীরে ধীরে শিফট করছি, এবং তার কারণ কি। তার কারণ হিসেবে দুটো রিজন বলা হলো মেইনলি। এক নম্বর হলো যে ইলাস্টিক লিমিটের পরেও একটা স্ট্রাকচার বা মূলত স্টিল মেটেরিয়ালের এনাফ অ্যামাউন্টের রিজার্ভ স্ট্রেংথ প্রেজেন্ট থাকছে, এবং এই রিজার্ভ স্ট্রেংথকে আমরা ইউটিলাইজ করতে চাইছি। সেকেন্ড, স্টিল বিং আ হাই ডাকটাইল মেটেরিয়াল, অর্থাৎ স্টিলের ডাকটিলিটি রেশিও 20 or more, hence we have the confidence to use steel up to its ultimate load. ঠিক আছে, তো এই আর কি দেখলাম না, একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারে যদি আমরা ক্রমাগত লোড করতে থাকি, তাহলে তার ক্রিটিক্যাল সেকশন এক্সস্ট হওয়ার পরেও সেই স্ট্রাকচারটা আলটিমেটলি ফেল না করেও আর কি রিডিস্ট্রিবিউশন ঘটিয়ে আরো লোড নিতে পারে, যতক্ষণ না পর্যন্ত একটা সেটার ফাইনালি মেকানিজমে কনভার্ট হয়ে যায়। নাও ইন দিস কনটেক্সট আই ইউজ অ্যানাদার টার্ম মেকানিজম, যেটা আমি পরবর্তীকালে আরেকবার এক্সপ্লেন করব। তার আগে আজকে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা। সেটা হচ্ছে মূলত কোন স্ট্রাকচার এর ক্যাপাসিটি ডিনোটেড হয় সেই স্ট্রাকচারের লোডের এগেনস্টে রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। অর্থাৎ লোড হচ্ছে এক্সটার্নাল এজেন্সি, এটা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম যে লোড হচ্ছে এক্সটার্নাল এজেন্সি, এবং সেই লোডে স্ট্রাকচারের মধ্যে যদি লোড পড়ে, তাহলে সেই স্ট্রাকচারটা মূলত কি করছে না, সেই স্ট্রাকচারটা লোডের এগেনস্টে রেজিস্ট্যান্স অফার করছে। এই রেজিস্ট্যান্স অফার জন্য আমরা স্ট্রাকচারের স্ট্রেংথকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যদি একটা দড়ি নিয়ে কাজ করি, তো রোপে যদি আমি একটা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই রোপটা আমি দেখবো যে ইজিলি বাকল হয়ে গেল। তার মানে কি, এই কম্প্রেসিভ ফোর্সের এগেনস্টে এই রোপ কোনো রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছে না। তো রেজিস্ট্যান্স যেখানে অ্যাপ্লাই করে না, সেখানে কোনো স্ট্রেংথের গল্প বা ক্যাপাসিটির গল্প অ্যারাইজই করে না। বাট যদি এই জিনিসটাই একটা সিম্পলি রডের দিয়ে আমি রোপটাকে রিপ্লেস করে দিই, তাহলে সেই রডটাতে যদি বোথ এন্ডে আমি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই রডটা এত সহজে, যত সহজে একটা দড়ি বাকল করলো তত সহজে বাকল করবে না। দ্যাট ইমপ্লাইজ হোয়াট? দ্যাট ইমপ্লাইজ যে রডটা নিজের ইনিশিয়াল স্টেটকে প্রিজার্ভ করার জন্য
এই লোডের এগেনস্টে রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছে। সো স্ট্রেংথ is basically reflected in terms of resistance offered by the structure. যখন স্ট্রাকচারের ফার্দার রেজিস্ট করার ক্ষমতা থাকবে না এগেনস্ট দ্য externally applied load, the structure would have formed into a mechanism. বুঝতে পারলাম? এই কনটেক্সটে আমরা আরেকটা শব্দ পেয়েছিলাম যে সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। যদি আমরা প্রিভিয়াস সেমিস্টার গুলোকে ফলো আপ করি তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এমওআর এই কনসেপ্টের সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। সো হোয়াট ইজ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বেসিক্যালি? কারো মনে আছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স শব্দটা কোথায় পেয়ে ওটার সঙ্গে আগে কখনো পরিচয় হয়েছে? আচ্ছা, লিমিট স্টেটে ওয়ার্কিং স্ট্রেস মেথডে হয়েছিল। ওয়ার্কিং স্ট্রেস মেথডে হয়েছিল। কি জিনিস বলতে পারবে? লিমিট স্টেটে হয়েছিল। লিমিট স্টেটে হয়েছিল কি জিনিস বলতে পারবে একটু? স্যার আমার যে এক্সটার্নাল Sir, যে load-এর মোমেন্ট against এক্সটার্নাল মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য ম্যাটেরিয়াল যে মোমেন্টটাকে যে রেজিস্ট করছে সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। Okay. Now, say for example, for a simple bending case, simple bending, যদি একটা সিম্পল বেন্ডিং এর কেস অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে এই বিমটার ডিফ্লেকশনের ফলে তার যদি সেকশনের যে কোনো একটা ক্রিটিক্যাল সেকশনের আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ড্র করি তাহলে সেটা মূলত এরকম টাইপের হয়। ফ্যাক্ট এরকম টাইপের হয়, প্রোভাইডেড আমার সেকশনটা হচ্ছে, ধরে নাও তর্কের খাতিরে এখানে রেক্ট্যাঙ্গুলার সেকশন। ওকে, রেক্ট্যাঙ্গুলার সেকশন যার উইডথ হচ্ছে বি আর ডেপথ হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে এই রকম কেস যদি হয় এবং পিওর বেন্ডিং এ এই বিমটি এক্সিস্ট রয়েছে এট প্রেজেন্ট যার ক্রস সেকশন রিপ্রেজেন্টেড বাই দিস ফিগার, তাহলে এইবার এর যদি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমি ক্যালকুলেট করতে যাই দেন হাউ টু ক্যালকুলেট? দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে এই সেকশনটার যদি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা বার করতে যাই তাহলে সিম্পলি এই বিমটার দিস ইজ মাই নিউট্রাল অ্যাক্সিস লেভেল, দ্যাট ইজ h/2। ওকে, নাও টপ মোস্ট ফাইবারে সিগমা অ্যামাউন্টের স্ট্রেস ডেভেলপ করেছে, বেন্ডিং স্ট্রেস, অ্যান্ড বটম মোস্ট ফাইবারে লেটস সে ইট ইজ অলসো সিগমা। দেন এই জিনিসটাকে আমি আরেকবার যদি ফেয়ারলি আঁকি, দিস ইজ মাই নিউট্রাল অ্যাক্সিস লেভেল, এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশন, বেন্ডিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশন, দিস ইজ সিগমা, দিস ইজ সিগমা। এইটা হলো আমার টোটাল ডেপথ অফ দ্য বিম, দ্যাট ইজ এইচ। ওকে, নাও এই বিমটার ক্ষেত্রে total compressive force C and total tensile force T. Okay, now এই অবস্থায় যদি আমি C এর ভ্যালু লিখতে যাই তাহলে C এর ভ্যালু কত হবে? C এর ভ্যালু হবে সিগমা 2, এখানে 0, নিউট্রাল অ্যাক্সিসে 0, সো এভারেজ সিগমা ইজ সিগমা বাই 2 ইনটু B into h/2. Okay, this is the total amount of compressive force acting. Similarly, total tensile force কত? Sigma by 2 into B into h/2. নিউট্রাল অ্যাক্সিস থেকে কত দূরে আছে ভর কেন্দ্র? এই উপরের যে ত্রিভুজটা রয়েছে তার ভর কেন্দ্র সেটা কত? সেটা x বার, x বার ইজ ইকুয়ালস টু কত? x বার ইজ, আর এই জায়গাটা কত? h/2. So x bar is equal to basically
2/3 of h by 2, that is equals to h by 3. So total moment of resistance of the section, is how much? Sigma by 2 into B into h by 2. This is the total force, compressive or tensile, into the lever arm. So lever arm is how much? Lever arm is this much. This is basically 2 into x bar. 2 into x bar mane 2h by 3, that is into 2 into h by 3. So altogether sigma into 2 2 কেটে গেল, b h square upon 6. So this is the total moment of resistance, যেটা আমরা already জানি. Okay, so this is total moment of resistance. Now এইবারে এই b h square by 6 এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলি ZEZ. Okay, ZEZ. What is ZEZ? It is basically section modulus. Section modulus এর কনসেপ্ট কোথা থেকে আসছে? না, for pure bending, for an isotropic homogeneous material having a constant E, Young's modulus, at compression and tension, we know কি জানি আমরা? Sigma by y is equals to m by I is equals to E by R. Okay, so এই দুটোকে যদি এক কথা নিয়ে নিই তাহলে কি পাবো? সিগমা ইনটু I by y, that is equals to m. ওকে, এই I by y টাকে আমরা কি বলি? ZEZ or ZE, whatever. ঠিক আছে, so sigma into z, that is equals to m. so z কে কি বলা হয়? সেকশন মডিউলাস. so আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা কি? sigma into bh square by 6. so আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম sigma into bh square by 6, that is equals to m. so z is equal to বা ze equal to bh square by 6. ঠিক আছে, so এটা গেল গোড়ার কথা যেটা আমরা আজকে রিভাইজ করলাম। জাস্ট এই সিমিলার ফান্ডামেন্টালটাকে কাজে লাগিয়ে আমরা এই প্লাস্টিক অ্যানালিসিসে অ্যাপ্লাই করব। প্লাস্টিক অ্যানালিসিসের কি মোদ্দা কথা ছিল? প্লাস্টিক অ্যানালিসিসের মোদ্দা কথা ছিল যে একটা সেকশন যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি এক্সস্টেড হচ্ছে ততক্ষণ অবধি লোড নিয়েই যাবে। এইবারে ধরো আমার একটা বিমে যেখানে পিওর বেন্ডিং আছে, ঠিক আছে, এই পিওর বেন্ডিং আছে, সে ফর এক্সাম্পল এরকম একটা বিমের আমি গ্র্যাজুয়ালি লোড দিচ্ছি, তাহলে তার ফলে কি হবে? বিমটা বিমে ডিফ্লেক্টেড হবে। নাও এবার এই বিমটা ডিফ্লেক্টেড হওয়ার কারণে এই বিমটার সেকশনের মধ্যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করবে এবং এই বেন্ডিং স্ট্রেসের প্রোফাইলটা কিরকম হবে? সে ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস লেভেল, এই বরাবর একটা বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করছে। এবারে বিমটার মধ্যে যদি বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করে তাহলে সব থেকে বেশি মাত্রায় স্ট্রেস কোথায় প্রেজেন্ট থাকবে? সব থেকে বেশি মাত্রায় স্ট্রেস প্রেজেন্ট থাকবে আমার টপ মোস্ট ফাইবারে। লেটস সাপোজ ইট ইজ সিগমা। নাও ইফ উই কিপ অন ইনক্রিজিং দ্য লোডস, যদি আমরা লোডের পরিমাণ ক্রমাগত বাড়াতে থাকি, ওকে, যদি আমরা লোডের পরিমাণ ক্রমাগত বাড়াতে থাকি তাহলে এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি সেই স্ট্রেস ডিস্ট্রিবিউশনের নেচারটা তো সেম থাকবে, কিন্তু এক্সট্রিম ফাইবার তথা এই নিউট্রাল অ্যাক্সিসের আইদার সাইড অফ দ্য ফাইবার্স উইল গেট ফার মোর স্ট্রেস। অর্থাৎ যদি আমি লোড বাড়াই তাহলে নিউট্রাল অ্যাক্সিসের বোথ
ডাইরেকশনে ওপরে এবং নিচে যে ফাইবার গুলো রয়েছে সেই ফাইবার গুলোতে বেন্ডিং স্ট্রেস ক্রমশ বাড়তে থাকবে। এই বাড়তে বাড়তে ফাইবার গুলো ম্যাক্সিমাম কতটা অবধি স্ট্রেসড হতে পারবে? তর্কের খাতিরে আমি ধরে নিলাম P1 এবং P2 for in case of pure bending, let us suppose this is also P1. ওকে, সো যদি আমি ক্রমাগত P1 এর ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে একটা সময় P2 করি, ওকে, P1 এর ভ্যালু বাড়াতে বাড়াতে আমি যদি একটা সময় P2 করি, তাহলে নাও বেন্ডিং স্ট্রেসের প্রোফাইলটা তো সেম থাকবে, বাট এক্সট্রিম ফাইবার গুলোতে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ হয়েছে সেই ডেভেলপ স্ট্রেসের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকবে। সো ফার্স্ট কেসে আমার যে পরিমাণ সিগমা বেন্ডিং স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসের ওপরে এবং নিচে যে এক্সট্রিম ফাইবারে ডেভেলপ করেছিল, সেটা ধরো সিগমা ইজ লেস দ্যান সিগমা ওয়াই। হোয়াট ইজ সিগমা ওয়াই? সিগমা ওয়াই ইজ দ্য ইল্ড স্ট্রেস। সিগমা ওয়াই ইজ দ্য ইল্ড স্ট্রেস। ওকে, সেটা বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন আমার এই এক্সট্রিম ফাইবার গুলো ইল্ড হয়ে যাবে। ওকে, এক্সট্রিম ফাইবার গুলো ইল্ড হয়ে যাবে। তাহলে এক্সট্রিম ফাইবার ইল্ড হয়ে যাওয়ার অর্থ, এর আগে অবধি যদি আমরা আলোচনা করে থাকতাম শুধু ইলাস্টিক অ্যানালিসিসের পারভিউতে, তাহলে আমার সেকশনটা এক্সস্ট হয়ে যাওয়ার কথা। বাট আমরা জানি যে ইল্ড হয়ে যাওয়ার অর্থ সেকশন এক্সস্ট নয়। কেন? কারণ হচ্ছে সেকশনে যে মেটেরিয়ালটা রয়েছে, মেটেরিয়ালের আলটিমেট স্ট্রেস ইল্ডের থেকেও বেশি। তো তারপর ইট ইজ অবভিয়াস দেন উই ক্যান ইনক্রিজ দ্য লোড ফার্দার মোর। সো এর পরেও যদি আমরা লোড বাড়াই, অর্থাৎ লোডটা P1 এর থেকে এবার চেঞ্জ করে আমি আরো বাড়িয়ে P3 করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ আমার এক্সট্রিম ফাইবার অলরেডি ইল্ড হয়ে গেছে। এমত অবস্থায় যদি আমরা লোডকে আরো বাড়াতে থাকি, তাহলে সেক্ষেত্রে টপমোস্ট ফাইবার উইল নট বিয়ার এনি লোড, এনি স্ট্রেস, কারণ এটা অলরেডি ইল্ড হয়ে গেছে। সো তখন কি করবে না, যে অতিরিক্ত অ্যামাউন্টের স্ট্রেস ডেভেলপড হচ্ছে বিকজ অফ অ্যাডিশনাল ইনক্রিমেন্ট ইন দ্য লোড, দ্যাট ইজ ফ্রম P2 টু P3, that is from P2 to P3, P1 is less than P2 is less than P3. ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা আমার এক্সট্রিম ফাইবার, তার অ্যাডজাসেন্ট পরবর্তী যে ফাইবার গুলো আছে, সেই ফাইবার গুলো যে এখানকার যে অতিরিক্ত লোড আসছে, এই অতিরিক্ত লোডের জন্য যে অতিরিক্ত বেন্ডিং মোমেন্ট, তার ফলে যে অতিরিক্ত বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করছে, তাহলে এই এক্সট্রিম ফাইবারের পরবর্তী যতগুলো ফাইবার রয়েছে, সেই ফাইবার গুলো আমার বেসিক্যালি সেই লোডটাকে বিয়ার করবে। কতক্ষণ অবধি বিয়ার করবে? যতক্ষণ অবধি তারা কমপ্লিটলি এক্সহস্টেড না হয়ে যাচ্ছে। কাজে আমি যদি এরকম একটা এই বিমটার ক্রস সেকশনের এরকম একটা ক্রস সেকশনের কথা কল্পনা করি, যে বিমটার ক্রস সেকশন ইজ দিস, এবং তার এগেনস্টে আমি যদি এই P2 এর পরবর্তী ইনক্রিমেন্ট অর্থাৎ P3 লোডের কথা চিন্তা করি, এবং এইটা হচ্ছে আমার ধরো এই ক্ষেত্রে আমার নিউট্রাল অ্যাক্সিস লেভেল, দেন আমার এইখানে সিগমা ওয়াই রিচ করে গেছে ফর P2 লোড। নাও ফর P3 লোড উই উইল হ্যাভ সার্টেন সিচুয়েশন যেখানে we will get the profile like this. ওকে, এর অর্থটা কি? এর অর্থ হলো যে এক্সট্রিম ফাইবার তো P2 লোডের জন্য অলরেডি ইল্ড হয়ে গেছিল, বাট এর পরবর্তী এত দূর অবধি রিজিয়নের যতগুলো ফাইবার রয়েছে, সেই এত দূর অবধি রিজিয়নের সমস্ত ফাইবার এবার ইল্ড হতে শুরু করেছে। অর্থাৎ অ্যাডিশনাল মোমেন্টের জন্য যে বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করেছে, সেই লোডের বেন্ডিং স্ট্রেসটা বাকি সব ফাইবার গুলো একের পর এক নিতে শুরু করেছে, except the extreme fiber. This is how the excess amount of load is being taken up by the section. এবারে এমনি করতে করতে এমন একটা সময় আসবে যখন আমার এন্টায়ার বিমের যতগুলো ক্রস সেকশনে যতগুলো ফাইবার রয়েছে, সমস্ত ফাইবারই ইল্ড হয়ে যাবে। That is the moment when the beam section will be exhausted completely. ওকে, সো এর পরবর্তীকালে যদি আমরা লোডটাকে P3 থেকে বাড়িয়ে P4 অবধি করি, তাহলে P4 অবধি করার ফলে তখন এমন একটা সময় দেখব যে আমার বিমের যতগুলো ফাইবার ছিল সেই সমস্ত ফাইবার গুলো অর্ধেক ভাগে ভাগ হয়ে গেছে।
অর্থাৎ এই বিমটার একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এবং এইটা ধরো বিমটার সিজি। নট নেসেসারি সিজি এবং নিউট্রাল অ্যাক্সিস সবসময় যে সেম হবে এটা কোনো গ্যারান্টিড নয়। মূলত অ্যাক্সিস অফ সিমেট্রি যদি সেকশনের এক্সিস্ট করে তাহলে সেই সেকশনে সিজি আর নিউট্রাল অ্যাক্সিস কোয়েনসাইড করে মূলত। কিন্তু এক্ষেত্রে আমার কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি নেই, হেন্স আমি সিজি আর নিউট্রাল অ্যাক্সিস এক হবে এটা বলতে পারি না। কাজেই এমন একটা সময় অ্যারাইজ করবে যে সময়ে যে সিজি অথবা আমার ইকুয়াল এরিয়া অ্যাক্সিস যেটা রয়েছে, যে ইকুয়াল এরিয়া অ্যাক্সিস রয়েছে, এই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের ওপরের দিকের যত ফাইবার ছিল সমস্ত ফাইবার উইল বি কোল্যাপস, উইল বি ইল্ড কমপ্লিটলি, এবং ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের বটমে যতগুলো ফাইবার আছে তারাও সম্পূর্ণভাবে এক্সস্টেড হয়ে গেছে বা ইল্ড হয়ে গেছে, এইরকম সিচুয়েশন অ্যারাইজ করবে। দেন দ্য নিউট্রাল অ্যাক্সিস, যেটা এতক্ষণ ধরে আমাদের বেন্ডিং এর ইলাস্টিক অ্যানালিসিসের প্রাইমারি কেন্দ্রবিন্দু ছিল, সেইটা এবারে শিফট হয়ে যাবে টুয়ার্ডস দ্য ইকুয়াল এরিয়া অ্যাক্সিস, এন্ড দিস অ্যাক্সিস ইজ ইকুয়াল এরিয়া অ্যাক্সিস। এবং এই এন্টায়ার, অর্থাৎ আমার যদি এইভাবে ভাবি যে গোটা বিমটার অর্ধেকটা অংশ কম্প্রেসিভ ফোর্সের এগেনস্টে, কম্প্রেসিভ স্ট্রেসের এগেনস্টে কমপ্লিটলি ইল্ড, এবং বিমের অবশিষ্ট অর্ধাংশ এরিয়ার অবশিষ্ট অর্ধাংশ টেনসাইল স্ট্রেসের এগেনস্টে কমপ্লিটলি ইল্ড। নাও if such situation happens, then we call that the entire section has yielded or exhausted. এতক্ষণ অব্দি যা বক্তব্য রাখলাম বোঝা গেল? And this particular portion is called fully plasticized section. Fully plasticized section. আমি কি এগোবো না রিপিট করব? না স্যার এখন স্যার ভালো বুঝতে পারলাম। প্রবলেম আছে? এনিওয়ে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হলো, consider a beam. So consider a beam subjected to pure bending. ঠিক আছে? যদি একটা বিমের মধ্যে পিওর বেন্ডিং কন্ডিশন অ্যারাইজ করে তাহলে কি হবে না, আমার যদি এটা বিম হয়, এটা যদি আমার বিম হয়, তাহলে এই বিমে যত আমি লোড বাড়াবো, মোমেন্ট বাড়াবো বা লোড বাড়াবো, তত আমার বিমের মধ্যে যে সেকশন গুলো আছে সেই সেকশন গুলোতে বেন্ডিং স্ট্রেস ইন্ট্রোডিউসড হবে। ফ্যাক্ট। এইবারে বেন্ডিং স্ট্রেস বিমের মধ্যে ইন্ট্রোডিউসড হলে এটা যদি আমার বিমের সেকশন হয়, দেন এই সেকশনটার একটা নিউট্রাল অ্যাক্সিস লেভেল আছে। লেটস সাপোজ দিস ইজ এনএ নিউট্রাল অ্যাক্সিস, এবং এই সেকশনটার নিউট্রাল অ্যাক্সিস এবং সেন্ট্রয়েড সেম লোকেশনে থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ বিমটা সেকশনটা সিমেট্রিক নয়। ঠিক আছে? তো এইটা ধরো আমার সিজি, ঠিক আছে? এইবারে বিমের মধ্যে পিওর বেন্ডিং ফোর্স পড়ার জন্য বিমের মধ্যে যে বেন্ডিং স্ট্রেস ইন্ট্রোডিউসড হয়েছে, সেই বিমের বেন্ডিং স্ট্রেসের যে ডিস্ট্রিবিউশন আছে সেইটাকে যদি আমি ড্র করি, তাহলে ইনিশিয়াল ফেজে the bending stress distribution will be like that. Okay, এইখানে এক্সট্রিম ফাইবারে ম্যাক্সিমাম অ্যামাউন্টের বেন্ডিং স্ট্রেস ইন্ট্রোডিউসড হয়। এইবারে যদি আমি ক্রমাগত আরো মোমেন্ট বাড়াতেই থাকি তাহলে কি হবে? তাহলে এই যে ফোর্স যেটা ইনিশিয়ালি সিগমা হয়েছে এখানে, সেই সিগমা which is less than sigma y is what? Sigma y is basically yield stress. So এই yield স্ট্রেসের ভ্যালু অবধি সিগমা যে বেন্ডিং স্ট্রেসের ভ্যালু ক্রমাগত বাড়তে থাকবে যদি আমি এই যে বেন্ডিং যে মোমেন্ট যেটা এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স ওভার দ্য বিম, উই কিপ অন ইনক্রিজিং ইট।
ঠিক আছে, এটা ক্রমাগত বাড়াতে থাকলে বেন্ডিং স্ট্রেসের পরিমাণও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে সিগমা ওয়াই এর মানের সঙ্গে একটা সময় সমান হবে। ওকে, সো এমন একটা সময় এলো যখন সিগমা আর সিগমা ওয়াই এই দুটো সমান হলো, ঠিক আছে। কিন্তু এর পরেও যদি আমরা মোমেন্টের ভ্যালু ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এক্সট্রিম ফাইবার অলরেডি ইল্ড হয়ে যাওয়ার কারণে এক্সট্রিম ফাইবারের ফার্দার এনি বেন্ডিং স্ট্রেস আসবে না, বরং এক্সট্রিম ফাইবার তার পার্শ্ববর্তী অ্যাডজাসেন্ট যে সমস্ত ফাইবার গুলো রয়েছে সেই ফাইবার গুলো, অর্থাৎ দিস ফাইবার্স, এই ফাইবার গুলোতে বেন্ডিং স্ট্রেস যেখানে অপেক্ষাকৃত বর্তমানে কম বেন্ডিং স্ট্রেস রয়েছে সেই ফাইবার গুলোতে বেন্ডিং স্ট্রেসটাকে ট্রান্সফার করতে থাকবে। তাহলে পরবর্তী স্টেজে, অর্থাৎ এখন যদি m2 অ্যামাউন্ট অফ মোমেন্ট আমি এই বিমটার মধ্যে অ্যাপ্লাইড হয় এবং পরবর্তীকালে m3 অ্যামাউন্ট অফ মোমেন্ট বিমটার ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়, তাহলে এই m3 অ্যামাউন্ট অফ মোমেন্টের জন্য বিমটাতে কি রকমের ডিস্ট্রিবিউশন হবে? m3 অ্যামাউন্টের মোমেন্টের জন্য বিমটাতে সিগমা, এক্সট্রিম ফাইবার অলরেডি এই কেসটাতেই ম্যাক্সিমাম ইল্ড ভ্যালু রিচ করে গেছে। এখন এক্সট্রিম ফাইবারের টার্গেট কি না, ওর পরবর্তী মেম্বার গুলোতে বেন্ডিং স্ট্রেস ট্রান্সফার করা। হেন্স এই এক্সট্রিম ফাইবারের পার্শ্ববর্তী কাছাকাছি যে সমস্ত ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলোতেও ও সিগমা অবধি সিগমা অবধি বেন্ডিং স্ট্রেস তারা ক্যাটার করার চেষ্টা করবে এবং তারপরে অ্যাজ ইউজুয়াল যাবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে কি বুঝলাম না, যখন এক্সট্রিম ফাইবার ইল্ড হয়ে গেল তারপরেও যদি আমরা বিমের মধ্যে লোড ক্রমাগত বৃদ্ধি করতে থাকি, তাহলে এক্সট্রিম ফাইবারের পার্শ্ববর্তী অংশের ফাইবার গুলো বেন্ডিং স্ট্রেস ক্যাটার করবে। কতক্ষণ অবধি ক্যাটার করবে না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা ইল্ড হয়ে যায়। এইভাবে চলতে চলতে এমন একটা সময় আসবে যখন এই বিমটার যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনে উপস্থিত প্রত্যেকটি ফাইবার নিজের ইল্ড স্ট্রেস রিচ করে যাবে এবং সেই অবস্থায় আমরা বলবো বিমটা নিজের ক্যাপাসিটি এক্সহস্ট করে ফেলেছে। এবং সেই অবস্থায় আসার সময় কি হবে না, বিমটার এই যে সিজি বা ইকুয়াল এরিয়া লাইন, এই ইকুয়াল এরিয়া লাইনের ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের ওপরে যতগুলো ফাইবার আছে সেই প্রত্যেকটা ফাইবার ইল্ড স্ট্রেস অবধি নিজেদেরকে স্ট্রেসড করে ফেলেছে এবং এই ইকুয়াল এরিয়া ফাইবার অ্যাক্সিসের নিচের দিকে যতগুলো ফাইবার আছে তারা প্রত্যেকে নিজের ইল্ড স্ট্রেস রিচ করে ফেলেছে। এই অবস্থায় আমরা বলি বিমটা নিজের সমস্ত বিমের সেকশনটা কমপ্লিটলি এক্সহস্টেড হয়ে গেছে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড ফুললি প্লাস্টিসাইজড সেকশন। বলো স্যার ঠিক আছে। তাহলে এইখানে দুটো জিনিস বোঝার। এক নম্বর জিনিস কি না, ইকুয়াল এরিয়া সেকশনের ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের অবতারণা কখন হচ্ছে না, যখন ফুললি প্লাস্টিসাইজড সেকশন হচ্ছে। তার আগে অবধি যখন ইলাস্টিক থিওরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই ইলাস্টিক থিওরি তে আমাদের কাছে প্রাইম ইম্পর্টেন্ট জায়গা ছিল কিন্তু নিউট্রাল অ্যাক্সিস। বাট ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের মাহাত্ম্য কেন বেড়ে গেল ফুললি প্লাস্টিসাইজড সেকশনের ক্ষেত্রে? কারণ এই ইকুয়াল এরিয়ার অ্যাক্সিসের ওপরে যতটুকুন ফাইবার আছে তারা কমপ্লিটলি নিজের ইল্ড স্ট্রেস অবধি রিচ করছে এবং নিচে যতগুলো ফাইবার আছে তারাও কমপ্লিটলি নিজের ইল্ড স্ট্রেস অবধি রিচ করছে। কাজেই সিগমা ওয়াই, এবং যেহেতু এইখানে আমার সেকশনটা অ্যাকচুয়ালি অপ্রতিসম, সেই জন্য আমার এখানে নিউট্রাল অ্যাক্সিস আর সিজিটা আলাদা আলাদা লাইনে লাই করছে। সো এই ক্ষেত্রে আমার ইকুয়াল এরিয়া অ্যাক্সিসটাকে
অ্যাক্সিস অবধি আমার ফাইবারের ডিস্ট্রিবিউশন গুলো প্রপার থাকবে। তার কারণ হচ্ছে আমাকে ফোর্স ইকুইলিব্রিয়ামকেও স্যাটিসফাই করতে হবে অ্যাট দ্য সেম টাইম। হেন্স আমি যদি এই ফিগারটাকেই আরেকবার আঁকি তাহলে আমি কি দেখব? আমি দেখব এইটা যদি আমার ইকুয়াল এরিয়া অ্যাক্সিস হয়, দেন ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের উপরের সমস্ত ফাইবার ইল্ড লেভেল অফ দি স্ট্রেসড, এবং নিচে যতটুকু অংশের ফাইবার রয়েছে তারাও ইল্ড লেভেল অফ দি স্ট্রেসড। হেন্স this is my compressive force and this is my tensile force. ওকে, এবং এই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের এই কম্প্রেসিভ ফোর্স কোথায় কাজ করছে? ইকুয়াল এরিয়া অ্যাক্সিস থেকে এই যে স্ট্রেস ব্লক, দা কম্প্রেশন ব্লক অর স্ট্রেস ব্লক, উপরের যে কম্প্রেসিভ স্ট্রেস ব্লক রয়েছে, কম্প্রেসিভ স্ট্রেস ব্লক রয়েছে তার ভর কেন্দ্রে, দ্যাট ইজ y1 বার, এবং নিচের এই টেনসাইল ফোর্সটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করছে? নিচের যে টেনসাইল স্ট্রেস ব্লক রয়েছে তার ভর কেন্দ্রে। কাজে সেই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এই ক্ষেত্রে y2 বার। ওকে, তাহলে এই ছবিটা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এক নম্বর হচ্ছে ফর ইকুইলিব্রিয়াম, we need to write compressive force is equals to tensile force. Okay, now compressive force is how much? Sigma y into A1. Okay, and tensile force is how much? Sigma y into A2. Okay, now in order to ensure equilibrium এবং sigma y যেহেতু both cases same, then that implies what? A1 should be equal to A2, that should be equal to A by 2. Okay, now taking moment of forces above equal area axis M is equal to C dot y1 C dot y1 plus T dot y2 bar. Sorry. Okay, লিখতে পারি moment is equals to C dot y1 bar plus T dot y2 bar. বলো লিখতে পারি কিনা? বলো এটা লেখা যায় কিনা বলো। From this figure লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে, নাও যদি এটা লিখতে পারি দেন m is equals to c এর ভ্যালু কত? c এর ভ্যালু লেখা যায় সিগমা y ইনটু a1 ইনটু y1 বার। এরিয়া কত? a1। এরিয়া কত? a2। তো টোটাল কম্প্রেসিভ ফোর্সের ভ্যালু কত? সিগমা y a1 ইনটু y1 বার। ওকে, সো কম্প্রেসিভ ফোর্সের জন্য যদি আমি মোমেন্টের কথাটা ভাবি, so this is C and this is T and this is my equal area axis y1 bar y2 bar। বলো লেখা যায় কিনা বলো। আর টোটাল টেনসাইল ফোর্স কত? টোটাল টেনসাইল ফোর্স সিগমা y ইনটু a2 ইনটু y2 বার। আবার a1 আর a2 that is equals to a by 2, তাহলে লিখতে পারি সিগমা y ইনটু a by 2 ইনটু y1 বার প্লাস y2 বার। বলো কোনো বক্তব্য?
স্বর্ণাভ কোনো বক্তব্য আছে? না স্যার, ঠিক আছে। So ZP. Oh. So M is equals to how much? M is equals to প্রথমেই আমরা আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের আলোচনা। আচ্ছা, তোমরা এই জায়গাটা কি বুঝতে পেরে আমার এই জায়গার কথাগুলো শোনা গেছিল? এই জায়গার কথাগুলো শোনা গেছিল? এই জায়গার কথাগুলো শোনা গেছিল না যায়নি? হ্যাঁ স্যার, ওই জায়গায় কথাগুলো শোনা গেছিল। তাহলে এরকম যদি হয় তাহলে মোমেন্টের মেন বক্তব্য কি? মোমেন্টের মেন বক্তব্য হচ্ছে সিগমা ইন্টু জেড। তাহলে মোমেন্টের মেন বক্তব্য যদি সিগমা ইন্টু জেড হয়, তাহলে সিগমা ওয়াই ইন্টু জেড পি। সো আমি যদি জেড পি বেসিক্যালি কি না, জেড পি হচ্ছে আমার এ বাই টু ইন্টু ওয়াই ওয়ান বার y1 প্লাস plus y2 ওয়াই টু বার। ঠিক আছে, এটা হলো আমার প্লাস্টিক সেকশন মডিউলাস। জেড পি কে কি বলা হয়? প্লাস্টিক সেকশন মডিউলাস। সেকশন মডিউলাস। আর ইলাস্টিক সেকশন মডিউলাস কাকে বলে? ইলাস্টিক সেকশন মডিউলাস কাকে বলে? ZE, that is equals to I by Y. Okay. So এই entire derivation এ কি কি assumptions আছে? এই entire derivation এ কি কি assumptions আছে? So assumptions, এক নম্বর assumptions, material obeys Hooke's law. Assumption number 2, material homogeneous and isotropic. Assumptions 3, plane, transverse section remains plane after bending. The beam subjected to pure bending. Okay. তাহলে এবারে এই ফান্ডামেন্টাল লাগিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের কথা যদি আমরা আলোচনা করি, ওকে, একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের যদি আমরা জেড বার করার চেষ্টা করি তাহলে কিভাবে বার হবে? একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের জেড বার করব, কি করে বার করব? সো রেক্ট্যাঙ্গুলার সেকশন হ্যাভিং উইডথ বি আর ডেপথ এইচ। ওকে, তো এই রেক্ট্যাঙ্গুলার সেকশনের জেড বার করব। সিম্পল। এর ইকুয়াল এরিয়া অ্যাক্সিস কোথা দিয়ে পাস করবে? এর মিড পয়েন্ট দিয়ে। কেন? কারণ সেকশনটা সিমেট্রিক। সো সেকশনটা যদি সিমেট্রিক হয় তাহলে এর ফুললি প্লাস্টিসাইজড সেকশন প্রোফাইল কি রকম হবে? দিস ইজ মাই ফুললি প্লাস্টিসাইজড প্রোফাইল। ওকে, ফুললি প্লাস্টিসাইজড প্রোফাইল। Fully plasticized profile. So ZPZ is how much? ZPZ is equal to
a by 2 into yc plus yt, ওকে? তাহলে এটাই হচ্ছে আমার ইকুয়াল এরিয়া অ্যাক্সিস, ইকুয়াল এরিয়া অ্যাক্সিস। সো এই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসকে আমি রেফারেন্স নেব, এই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের রেসপেক্টে আমি এই উপরের যে ঊর্ধ্বাংশ রয়েছে সেই ঊর্ধ্বাংশের সিজি বার করব, ওকে? সো উপরের ঊর্ধ্বাংশের সিজি কত? এইটা। আর এই ইকুয়াল এরিয়া অ্যাক্সিসের রেসপেক্টে নিচের অংশের সিজি কত? এইখানে। তো সিজি কত হলো এটা? এখানে কত হবে সিজি? by2 একটা dy2, এটা কত? h/2। সরি তাহলে এই সরি হাইটটা h কত? আছে h/2, তাহলে এই হাইটটা কত? h/4। h/4, এই হাইটটা কত? h/4। তাহলে zpz কত? a/2। a কত? b into h divided by 2। yc কত? h/4। yt কত? h/4। অল টুগেদার কত? bh/2 into h/2। তাহলে সব মিলিয়ে কত এলো? bh²/4। এবারে যদি আমি zez এর কথা ভাবি, zez কি? zez হচ্ছে ইলাস্টিক সেকশন মডিউলাস। হোয়াট ইজ দিস? I/y। ওকে, সো দিস ইজ মাই z axis, দিস ইজ z and this is y, ওকে? সো iz/y, সো iz কত? bh³/12। y কত? h/2। y is h/2, neutral axis level of same, so h/2, hence bh²/6। তাহলে এবারে আমি যদি zpz বা বাই zez এদের একটা রেশিও করি, অনুপাত করি, তাহলে কি পাবো? bh²/4 zpz divided by zdz কত? bh²/6, that implies 6/4, that implies 1.5. The ratio of zpz and zdz is termed as shift factor. So for rectangular section, rectangular section, shape factor, which is zpz divided by zdz is equal to 1.5. অর্থাৎ যদি আমি সেই অর্থে ভাবি যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এনি সেকশন ইজ ইকুয়ালস টু সিগমা ওয়াই ইনটু জেড, তাহলে আমার যদি সেকশন মডিউলাসের ভ্যালু বাড়ে, দ্যাট ইমপ্লাইজ তাহলে আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালুও বাড়বে। কাজে ইলাস্টিক অ্যানালিসিসে আমার একটা সেকশন কমপ্লিটলি এক্সহস্ট হওয়ার আগে যত পরিমাণ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফার করতে পারতো, আমার প্লাস্টিক অ্যানালিসিসের সময় সেই সেকশনটাকে আমি তার 1.5 টাইমস অর্থাৎ 1.5 গুণ অব্দি বেশি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফার করাতে পারবো। হেন্স ফর এ গিভেন লোডিং দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সেকশন উইল বি লোয়ার। বলো, বোঝাতে পারলাম? বলো, কোনো বক্তব্য? এগোবো না? কি প্রবলেম হলো নাকি? বাপি শেখ, কিছু সমস্যা? স্যার 3 নম্বরে অ্যাজাম্পশনটা করে বলে দিন, অ্যাজাম্পশন 3টা, এটা বুঝতে পেরেছি। Plane and transverse section remains plane after bending.
প্লেন এন্ড ট্রান্সভার সেকশন রিমেন্স প্লেন আফটার বেন্ডিং, কথাটার মানে হচ্ছে আর কিছুই না, ধরো আমার সেকশনটা আগে প্লেন ছিল, ওকে, বেন্ডিং এর আগেও সেকশনটা আমার প্লেনই ছিল। সো যদি আমার সেকশনটা প্লেন থাকে, আমার সেকশনটা বেন্ডিং এর পরেও প্লেনই থাকবে, অর্থাৎ ইনিশিয়াল ফেজ অফ বেন্ডিং, ইনিশিয়াল ফেজ অফ দ্য সেকশন ওয়াজ লাইক দিস। তার মানে আমার সেকশন গুলো স্যার বলছেন যে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল দুটোর ক্ষেত্রেই একই তো কিসের? এখানে এই অ্যাজাম্পশন 3টা? অ্যাসাম্পশন থ্রিটাই তো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, সিমেট্রিক আনসিমেট্রিকের সঙ্গে কোনো সম্পর্কই নাই এখানে। বলছে কি প্লেন অ্যান্ড ট্রান্সভার্স সেকশন, ট্রান্সভার্স কথাটার মানে কি? খাড়াখাড়ি। সো বিমের অ্যাক্সিস কোনটা? দিস ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য বিম, ঠিক আছে। সেকশন গুলো কি 90 ডিগ্রি টু দ্য 90 ডিগ্রি টু দ্য অ্যাক্সিস, হেন্স দিস সেকশনস আর কল্ড ট্রান্সভার্স সেকশন, ঠিক আছে। এবারে যখন আমার বিমটাতে লোড করার জন্য বিমটা বেঁকেছে, the axis gets deflected but the angle between the axis and the section remains 90 ডিগ্রি, ঠিক আছে। কোনোভাবে যদি বিমটার ডিফ্লেকশনের পরে, কোনোভাবে যদি বিমটার ডিফ্লেকশনের পরে এমনি টাইপের কিছু একটা হয়ে যেত, যার ফলে আমার যে সেকশনটা রয়েছে, সেই সেকশনটার এই এর সঙ্গে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ভায়োলেট করে যায়, যদি সেরকম কোনো ঘটনা ঘটে যে সেকশনটা যেটা ইনিশিয়াল ফেজে 90 ডিগ্রি রয়েছে টু দ্য অ্যাক্সিস অফ দ্য বিম, যেটা বেন্ডিং এর পরেও 90 ডিগ্রি থাকার কথা, সেটা যদি 90 ডিগ্রি না থেকে অন্য কিছু থাকে, তাহলে আমি সেটাকে বলবো যে প্লেন সেকশন ডাজ নট রিমেন্স প্লেন, ঠিক আছে। এটা মূলত কখন হবে? যদি আমার বেন্ডিং এর সঙ্গে একটা টরশনাল ফোর্স এসে যায়, তাহলে at the same time it will bend but at the same time it will rotate। তার মানে এই সেকশনটা এমনি না থেকে বেসিক্যালি সো দ্য সেকশন অফ দ্য বিম কিছু কিছু জায়গায় ঘুরে যাবে, মানে এটা বাঁকবেও, at the same time it will get rotated। তাহলে সেই রকম কেসে আমার এই ইয়েটা মানে এই অ্যাজাম্পশনটা ভ্যালিড হচ্ছে না, আদারওয়াইজ নয়। Symmetric unsymmetric is associated with the section property only, okay, sorry, section geometry only। Okay, now point number 2, example 2। সো আমি ইন্টারমিডিয়েট একটা সেকশনকে কনসিডার করি, ইন্টারমিডিয়েট একটা স্ট্রেস প্রোফাইলকে আমি কনসিডার করছি। সো হোয়াট ইজ দ্য ইন্টারমিডিয়েট স্ট্রেস প্রোফাইল? দিস ইজ মাই ইন্টারমিডিয়েট স্ট্রেস প্রোফাইল। সো এই ইন্টারমিডিয়েট স্ট্রেস প্রোফাইলের এগেনস্টে তোমায় বলতে হবে যে এই যে দিস টাইপ অফ সেকশন ইজ কল্ড ইলাস্টোপ্লাস্টিক সেকশন। ইলাস্টোপ্লাস্টিক সেকশন, why elastomeric section? Because plasticity is not yet been fully developed। এখনো পর্যন্ত প্রত্যেকটা ফাইবারই এই মেটেরিয়ালটা এই সেকশনটার ইল্ড হয়নি। পার্শিয়ালি কিছু পরিমাণ ফাইবার আমার ইল্ড হয়েছে, আর কিছু পরিমাণ ফাইবার এখনো পর্যন্ত ইল্ড হয়নি। ওকে, নাও আই নিড টু নো হোয়াট ইজ দ্য মোমেন্ট ক্যাপাসিটি অফ মাই সেকশন। What is the moment capacity of the section? What is the
moment capacity of the section. Okay, this is sigma y. এটা ধরে নি this is E. Okay, now এবারে বলো how to approach. Question clear? Now I need to know what is the moment of resistance of the section. এর জায়গায় আমি এটাও বলে দিতে পারি this is the depth of the core, depth of the elastic core. ঠিক আছে, বিকজ কি না এতটুকু অংশের মধ্যে আমার ইলাস্টিসিটির প্রপার্টি এখনো ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স করছে। কেন? কারণ এতটুকু জোনে আমার কমপ্লিটলি ইল্ড হয়নি, এতটুকু জোনের ফাইবার গুলো কমপ্লিটলি ইল্ড হয়নি, আর প্রায়র টু ইল্ড ইলাস্টিক জোন এক্সিস্ট। সো আমি এইটুকু অংশটাকে বলছি যে ইলাস্টিক কোর, এন্ড এই ইলাস্টিক কোরের উপরে আর নিচের অংশগুলো কমপ্লিটলি ইল্ডেড। সো ইল্ডেড মানে ওটা ইলাস্টিক লিমিট এক্সিড করে গেছে, হেন্স দিস সেকশন ইজ কল্ড ইলাস্টোপ্লাস্টিক সেকশন। ঠিক আছে, নাও if this is the bending profile distribution, bending stress distribution, then I need to know what is the moment of resistance of the section. That's it. Our question clear? Then how to solve this problem? Now তাহলে আমরা লিখতে পারি m total is equals to m1 plus m2. Okay, what is m1? Let m1 be the moment capacity of the elastic region and m2 be the moment capacity of the plastic section. ठीक है, m2 is the ये capacity of the plastic section. Now এবার আমার ফার্স্ট কোশ্চেন কি, আগে আরেকবার স্ট্রেস প্রোফাইলটা আঁকা যাক। স্ট্রেস প্রোফাইলটা কি রকম ছিল? স্ট্রেস প্রোফাইলটা ছিল okay, so this was my stress profile, this is my plastic zone, and this is my elastic core. This is my elastic core, এটা হচ্ছে আমার elastic core. Now I need to know what is the moment of resistance of my section. So how to approach? So আমি কি বললাম, m tot is equals to m1 plus m2. m1 accounts for the moment capacity of the elastic core. What is the elastic core portion? This is my elastic core portion. So first আমি m1 কে আলাদা করে বার করি। What is the m1? So আমি এই জায়গাটুকুকে যদি আলাদা করে ছাড়িয়ে নিয়ে যাই, so this is my E, depth of elastic core is E. তাহলে এই জায়গাটাকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়ে গেলাম। ওকে, সো এই জায়গাটাকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে গেলে this is my neutral axis level. বেসিক্যালি আমি এই জায়গাটাকে এখানে আলাদা করে দেখছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কত হলো? E/2. ওকে, তাহলে এখানে আমার টোটাল কম্প্রেসিভ ফোর্স কত? এই ফাইবারটা কত আছে স্ট্রেস? সিগমা y. ওকে, সো m1 is equals to sigma y into কত হবে? sigma y into
b into e by 2 into half into কত হবে 2 by 3 into e by 2 আর whole into 2 that is equals to sigma y into b e square by 6 বলো লিখতে পারি কিনা বলো লিখতে পারি কিনা টোটাল কম্প্রেসিভ ফোর্স কত গোটাটাই তো প্রমাণ করলাম একটু আগে হ্যাঁ স্যার ঠিক আছে এই গোটাটাই তো প্রমাণ করলাম তাই না আচ্ছা এক্স জেড সমান বার করলাম তখন হ্যাঁ তখন ফার্স্টে তো এটা দিয়ে শুরু হলো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এখানে এইচ এর জায়গায় কি আছে ই বসিয়েছি আমি হ্যাঁ স্যার বিএইচ স্কোয়ার বাই 6 ছিল তখন তো এখানে কত হবে বি স্কোয়ার 6ই তো হবে বাই 6 ওকে সো m1 is equals to how much sigma y into b square by 6 this is the elastic moment আচ্ছা সেকেন্ড পয়েন্ট কে সেকেন্ড পয়েন্ট হচ্ছে m2 what is m2 m2 is the m2 be the moment capacity of the plastic section so plastic section এর moment capacity কত সেটা বার করতে হবে এবার অলরেডি আমরা একটু আগে বার করলাম কি না যদি আমি এটা আমার রেক্ট্যাঙ্গুলার সেকশন কাজে নিউট্রাল অ্যাক্সিস বলো ইকুয়াল এরিয়া অ্যাক্সিস বলো বোথ হ্যাপেন্স টু বি দ্য সেম সো দিস ইজ মাই fully plastic section profile this is my fully plastic section profile so fully plastic section profile এর জন্য m2 কত হয় m2 কত হবে fully plastic section profile এ zpz into sigma y that is how much zpz কত হয় b h square by 4 into sigma y zpz এর ভ্যালু রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য কত bh square by 4 zpz এর ভ্যালু bh square by 4 ওকে তো ফুললি এবারে এখানে একটা ট্রিক করা যায় সো হোয়াট ইজ দ্য ট্রিক সো আমার অ্যাকচুয়াল সেকশনটা কেমন আমার অ্যাকচুয়াল সেকশনটা হচ্ছে so this is my actual section okay so actual section is this much so আমি কি করলাম আমি মনে মনে এটাকে কল্পনা করে নিলাম ঠিক ভাবতে পারি আমার কোন অংশটা দরকার আমার প্লাস্টিক অংশটা দরকার তার মানে আমার এই অংশটুকুর জন্য মোমেন্ট কতটা আসছে অতিরিক্ত সেই অংশটুকু দরকার ঠিক আমি পেয়েছি কতটা অংশ
আমি পেয়েছি কতটা অংশ? এতটা অংশ পেয়েছি। ওকে, এই এতটা অংশের ভ্যালু কত এসেছিল? এই যে অংশটা এখন সেট করলাম সেই অংশটার ভ্যালু কত এসেছিল মোমেন্টে? সেই অংশটার জন্য মোমেন্টের ভ্যালু কতটা এসেছিল? স্যার M1। m1, দ্যাট ইজ বেসিক্যালি bh²/6। তাহলে এখন আমার কাছে যেটা দরকার সেটা হচ্ছে এই সবুজ রঙের শেড করা অংশটা, তাই তো? এই সবুজ রঙের শেড করা হ্যাঁ স্যার। অংশটা দরকার। তাহলে দেখো আমি এমনি করে লিখতে পারি কিনা। তাহলে এই ফিগারটাতে আমি এমনি করে লিখতে পারি কিনা বলো, যে m2 ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই ইন্টু bh²/4 মাইনাস b²/4। bh²/4 কি? bh²/4 হচ্ছে আমি গোটা সেকশনটাকে যদি এই রেড বর্ডার দিয়ে ধরে নিই, মানে গোটা ফুললি মোবিলাইজড প্লাস্টিসিটি মোবিলাইজড হয়ে গেছে সেই রকম সেকশন যদি ধরে নিই, ঠিক আছে? এই যে গোটা সেকশনটা যে আমার এইরকম রয়েছে সেরকম যদি ধরে নিই, ঠিক আছে, রেড বর্ডার সমেত যে অংশটা, তারপরে ধরলাম যে না, এরকম ধরতে গিয়ে আমার কাছে কতটা উদ্বৃত্ত অংশ রয়েছে, এরকম যদি ধরি তাহলে আমার কাছে উদ্বৃত্ত অংশ রয়ে যাচ্ছে এতটুকু। এই দিস ইজ মাই উদ্বৃত্ত অংশ, অ্যাডিশনাল এক্সট্রা পোর্শন, সো আই নিড টু কাট দেম আউট। সো এই অংশটা আমার কাছে অতিরিক্ত স্যার চলে আসছে। বলো বলো। b²/6 হবে না? ওই যে bh²/4 লিখেছেন মাইনাস b²/6 হবে না? সরি 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 সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, b²/4ই তো, সরি b²/4ই হবে তো, b²/4ই হবে। বুঝতে পারলো না? দেখো b²/4 কেন এসছে? এই অংশটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য এসছে b²/6। ওকে, ডেপথ কত? এই অংশটার ডেপথ কত? ই। তাহলে এই ট্রায়াঙ্গুলার পোর্শনের জন্য, এই ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য আমার এসেছিল b²/6। ওকে, নাও সেট অ্যাসাইড, এটাকে আলাদা রাখো। এবার যদি এটাকে আলাদা রাখো তাহলে এইবারে দেখো যে আমি এই গোটা অংশটাকে কিভাবে ভাবছি। এবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই এতটুকু অংশ বার করা, এই এতটুকু অংশ বার করা। ঠিক আছে, আমার কাছে অ্যাভেলেবেল কি আছে? আমার কাছে অ্যাভেলেবেল আছে এই জায়গাটা, এই প্রোফাইলে বাঁক আছে, ঠিক আছে, এই প্রোফাইলে আছে। এবারে আমি এই জিনিসটাকে মনে মনে ভেবে নিলাম, মনে মনে আমি জাস্ট ভেবে নিলাম যে আমার এই এন্টায়ার সিস্টেমটা, আমার এই এন্টায়ার সিস্টেমটা এরকমই আছে, ঠিক আছে? অর্থাৎ আমি এই গোটা জায়গাটাকে কনসিডার করে নিলাম 1 নম্বর, এবং এই অংশটাকেও আমি এতটা অবধি কনসিডার করে নিলাম, ঠিক আছে, এতটা অবধি কনসিডার করে নিলাম। তাহলে এরকম যদি প্রোফাইল, সরি, হ্যাঁ, এরকম যদি প্রোফাইল হয়, এরকম যদি প্রোফাইল হয়, তাহলে এরকম প্রোফাইলের ক্ষেত্রে আমার কত হতো? দিস ইজ মাই অ্যাকচুয়াল। ওকে, এবার তারপরে এরকম হতে গিয়ে আমরা কি দেখলাম? না, এরকম হতে গিয়ে আমরা দেখলাম যে এই অংশটা তো আমার অতিরিক্ত ধরা হয়ে গেছে, এই অংশটা তো আমার অতিরিক্ত ধরা হয়ে গেছে, এই অংশটা তো আমার অতিরিক্ত ধরা হয়ে গেছে, ঠিক? এই অংশটা যদি আমার অতিরিক্ত ধরা হয় তাহলে আমি এখন কি করছি? না, আমি এই অংশটা থেকে এই গোটা অংশটা বাদ দিয়ে দিচ্ছি।
একটু ঠান্ডা মাথায় ভাবো। স্যার আমি শুনতে পাচ্ছি না। পাবে না, ছেড়ে দাও। শোনা যাচ্ছে বাকিদের? আজকে তোমাদের হ্যাঁ স্যার, সমস্যা শুনতে আছে। পাচ্ছি। বলো এর ফ্যাক্টরটা বুঝতে পারছো কিনা বলো। স্যার বিয়োগ করার পোর্শনটা একটু বলে দেন স্যার, ওই যেটা বিয়োগ করছেন ওইটা স্যার কতটা বিয়োগ করবো এটা একটু স্যার বলে দেন। ঠান্ডা মাথায় বোঝাও একটু। দেখো, ঠিক একটা অংশ বোঝো তাহলেই বুঝবে। দেখো, ঠিক আছে, আমার চাহিদা কি? আমার চাহিদা হচ্ছে এই জায়গাটার কন্ট্রিবিউশনে কতটা মোমেন্ট অ্যাডিশনালি এসছে। সিমিলারলি এখানে যা আছে এখানেও তাই আছে, ঠিক আছে, এখানেও তাই আছে। এইটা আমায় বার করতে হবে। সো এই দুটোর কন্ট্রিবিউশনে যতটা পরিমাণ অ্যাডিশনাল মোমেন্ট আসছে সেটা যদি আমি বার করতে চাই তাহলে আমি কিভাবে বার করতে পারি? 1 নম্বর উপায়, আমি এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করলাম। কি ট্রিক অ্যাপ্লাই করলাম? না, এই গোটা জায়গাটাকে আমি যদি ফুললি এই একটা ব্লক ধরে নিলাম, ওকে, দিস ইজ মাই এন্টায়ার ব্লক, দিস ইজ মাই এন্টায়ার ব্লক, এন্টায়ার ব্লক, ঠিক আছে। সো এন্টায়ার ব্লক যদি ধরি তাহলে তার জন্য কত আসতে চাইতো? তার জন্য আসতে চাইতো BH² by 4 ইন্টু সিগমা, ঠিক, এন্টায়ার ব্লক যদি হতো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে দেখো, এবার কিন্তু অ্যাকচুয়ালি কি এন্টায়ার ব্লক আছে? এক্সিস্ট করছে না তো, তাহলে আমি এখান থেকে বাদ দেব। কোন অংশটা বাদ দেব? এখান থেকে আমি বাদ দেব এই এতটা অংশ বাদ দেব, এই এতটা অংশ আমি বাদ দেব, তাই না? দাঁড়াও, অন্য একটা কালি ইউজ করি। ওকে, আমি এতটা অংশ বাদ দেব, এই এতটা অংশ আমি বাদ দেব, তাই তো? হ্যাঁ ঠিক, স্যার। তাহলে এই এতটা অংশ মধ্যে এবারে ধরো, আমি যদি আমার বিমের, একটু আগে আমরা কি দেখলাম না, ZPZ কত এসেছিল? এই অংশটা কত আমার? এই অংশটা কত? E/2, ঠিক। সিমিলারলি রিমেনিং অংশটা কত? E/2, ওকে। তাহলে এবার যদি আমার গোটা বিমটা হয়, যদি গোটা বিমটা আমার হয়, ওকে, H/2 অ্যান্ড দিস ইজ মাই H/2, এরকম যদি হয়, তাহলে ZPZ ইজ ইকুয়ালস টু কত হয়? ZPZ ইজ ইকুয়ালস টু হয় BH²/4। আমি বাদ দিচ্ছি কতটা? E/2, E/2। তাহলে আমার এই ক্ষেত্রে কতটা বাদ যাবে? সেটা হচ্ছে BE²/4 ইন্টু সিগমা ওয়াই। H² ছিল যদি আমার গোটা বিম হতো, আমার এখানে E2 এই অংশটুকু বাদ, এই অংশটার কন্ট্রিবিউশন তো আছে, এই অংশটার কন্ট্রিবিউশনটা আমি বাদ দিলাম। বোঝাতে পারলাম? সো M2 ইজ ইকুয়ালস টু দিস ইজ, বলো। বুঝতে পারলে না পারলে না? না আবার ঘেঁটে গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। হেন্স M2 ইজ ইকুয়ালস টু কত? সিগমা ওয়াই ইন্টু BH² by 4
minus b square by 4. So total m is equals to কত m1 plus m2. m1 কি ইলাস্টিকের জন্য মোমেন্ট আর m2 কি প্লাস্টিকের জন্য মোমেন্ট। সো টোটাল সিগমা y m1 কত b স্কয়ার বাই 6, সিগমা y কত b h স্কয়ার বাই 4 মাইনাস b স্কয়ার বাই 4। ওকে, হেন্স সিগমা y কত ইনটু b h স্কয়ার বাই 4 মাইনাস b স্কয়ার বাই 12। Hence, sigma y is equals to, sorry. স্বর্ণাব আছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্কোয়ার বাই দেখতে হবে 3 তাহলে আমার। স্কোয়ার বাই 3 h স্কোয়ার। ওকে, সো ফাইনালি যদি আমি ইলাস্টোপ্লাস্টিক সেকশন হয়, ইলাস্টোপ্লাস্টিক সেকশন যদি হয়, সো ফর ইলাস্টোপ্লাস্টিক সেকশন, ফর ইলাস্টোপ্লাস্টিক সেকশন, ইলাস্টোপ্লাস্টিক সেকশন, okay, this is a valid for elastoplastic rectangular section, rectangular section, rectangular section, okay. Now bh square by 4 কে কি নামে চিনলাম এখনো অবধি আমরা? sigma y into zpz, so 1 minus e square by 3h square, ঠিক আছে? So this is the final formula. So where E is equals to depth of elastic core, elastic core, ठीक है? So this is the final formula. बोलो, clear? হ্যাঁ স্যার। Now কেশবের কি বক্তব্য? কেশব না কে মেসেজ কে করলে? নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, তাই জন্য কেটে যাচ্ছে, ওই জন্য প্রেজেন্টটা দিয়ে রাখলাম। যাই হোক, সার্কুলার সেকশন। সো রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য আমরা কি দেখলাম? রেক্ট্যাঙ্গুলার, সো ফর রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য সেপ ফ্যাক্টর কত? 1.5। সেপ ফ্যাক্টর কাকে বলে? প্লাস্টিক সেকশন মডিউলাস আর ইলাস্টিক সেকশন মডিউলাসের অনুপাতকে, ঠিক আছে? নাও সার্কুলার সেকশন, সো ডিফারেন্ট টাইপস অফ সেকশন আমরা দেখেছি, তো আজকে এবার সার্কুলার সেকশন নিয়ে আলোচনা হোক। সো দিস ইজ দ্য সার্কুলার সেকশন। ওকে, তো সার্কুলার সেকশন যদি হয়, so this is my circular section, the radius of which is r. Now কি বার করব আমরা? ফার্স্টে বার করব zp। সো সার্কুলার সেকশনের zp কি করে বার করব বলো? zp এর ফর্মুলা কি ছিল? a/2 into y1 বার প্লাস y2 বার, তাই তো? তাই না? তাহলে a কি? পাই r স্কয়ার। ওকে, সো zp কত হবে? পাই r স্কয়ার বাই 2, y1 বার কত? 4r বাই 3 পাই প্লাস 4r বাই 3 পাই। 4r বাই 3 পাই কি করে আসে? কি করে আসে জানার থেকে আগে দরকার কোথায় আসে, সেটা হচ্ছে একটা যদি সেমি সার্কেল হয়, এরকম একটা সেমি সার্কেল যদি হয়, তাহলে সেমি সার্কেলের এই সেন্টার থেকে তার যে সিজি, দিস ইজ দ্য ডিস্টেন্স অফ 4r বাই 3 পাই। ওকে, সো অল টুগেদার জেডপি কত আসছে? জেডপি আসছে is equals to pi r square by 2 into 8r upon 3 pi. That means কেটে গেল এখানে, this is 4. Okay, so 4 by 3 r cube.
ওকে, সো ZP ইজ ইকুয়ালস টু 4/3 R কিউব। এবারে ইলাস্টিক সেকশন মডিউলাস কত? JD pi dis pi d to the power 4 by 64, that is the moment of inertia. Okay, so JD basically কি I by y, so I কত সার্কেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে pi d to the power 4 by 64, y কত, y হচ্ছে বেসিক্যালি y কি না নিউট্রাল অ্যাক্সিস থেকে এই এক্সট্রিম ফাইবারের ডিসটেন্স, which is in this case basically d by 2, that is the r. Okay, so d by 2 মানে r, so y কত হলো d divided by 2, hence pi d cube by 32, hence 32, এবারে d cube কে আমি r এর টার্মসে যদি কনভার্ট করি, hence 8 r cube divided by 32, that is pi r cube by 4. তাহলে শেপ ফ্যাক্টর s is equals to zp by zd, that is equal to 4/3 r cube divided by কত pi r cube by 4, that is equal to 16 r cube by 3 pi. Okay, oh sorry, r cube কেটে গেল, r cube, hence 16 by 3 pi, যদি ক্যালকুলেশন করা হয় 1.69, so shape factor is equals to 1.69 for circle বা সার্কুলার সেকশন, ওকে, বলো কোনো বক্তব্য? কোনো বক্তব্য না এগোবো? এগোবো না থামবো? স্যার পেজটা একটু উপরে ওঠান আর একটু স্যার, ছবিটা ডায়াগ্রাম জায়গাটা। ঠিক আছে, নাও এবারে টিউবুলার সেকশন, চলো টিউবুলার সেকশন দেখি কি জিনিস। টিউবুলার সেকশন, সো টিউবুলার সেকশন কি? টিউবুলার সেকশন ধরো জাস্ট পাইপের মতো হয়, ওকে, okay, so let's suppose it is my tubular section, যার internal radius are 2, okay, our external radius are 1, okay. Now I need to calculate the shape factor of the tubular section. Now আমি একটা রেশিও গিভেন দিলাম যে R2 is equals to K into R1, okay, এই সমীকরণ যুক্ত আছে, R2 is equals to K into R1. Now I need to calculate the shape factor of the tubular section. তো how to calculate? তো ফার্স্টে আমরা কি বার করব? JD, so JD কত? IX, okay, let's suppose this is my XX, okay, so IX by R1, so কত হবে IX কত টিউবুলার সেকশনে? so pi by 4 into R1 by 4 minus R2 by 4 divided by R1, okay. কেন R1 হলো? কারণ R1 is the radius of the extreme fiber, মানে distance of the extreme fiber from the neutral axis, okay, it is the extreme fiber and section modulus এর সঙ্গে extreme fiber associated, ঠিক আছে, so this is okay. Now এবারে কি হবে?
এবারে বার করব আমরা ZPZ or ZP কি করে বার করব a/2 YC বার প্লাস YT বার ওকে সো a/2 সরি এবারে YC বার or YT বার হোয়াট এভার এটা কি আমি যদি এই গোটা সেকশনটাকে আমি যদি এর এর আপার হাফকে শুধুমাত্র কনসিডার করি if I consider only the upper half okay upper half portion this portion তাহলে আমি কি রকমের দেখবো তাহলে আমি দেখতে পাবো মূলত ওকে তো আমি যদি এরকম টাইপের একটা মানে অর্ধবৃত্তের জাস্ট আপার হাফ পোর্শন বেসিক্যালি আমি এখান থেকে আমি YC লেটস সাপোজ ইট ইজ YC আদার হাফের জন্য সেম হবে কারণ এটা প্রতিসম সেকশন সো আমি YC ক্যালকুলেট করব সো YC কি করে বার করব YC ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি পাই R1 square by 2 into 4R by 3 pi minus pi R2 square by 2 into 4R2 by 3 pi okay divided by key area is how much pi R1 square minus R2 square divided by 2 hence কাটাকুটি করার পরে কি আসবে এখানে পাই উপর নিচে কেটে যাবে সো রয়ে গেল R1 this R2 so R1 cube minus R2 cube okay so 4 by 6 so কেটে গেল এখানে 2 so 2/3 that is 2/3 divided by pi R1 square minus R2 square divided by 2 উপরে চলে যাবে so it is 4 that is equals to 4 upon 3 pi R1 cube minus R2 cube divided by R1 square minus R2 square okay 4 by 3 pi into R1 cube minus R2 cube divided by R1 square by R2 square now ZPZ is equals to how much it is basically a/2 into YC plus YT that is equals to what is a/2 a/2 is nothing but pi R2 square sorry R1 square minus R2 square divided by 2 into y1 কত sorry 4 by 3 into R1 cube minus R2 cube divided by R1 square minus R2 square so altogether এটা দুবার আসবে সো এখানে আগে 2 মাল্টিপ্লাই করে দিলাম 2 কেটে গেল R1 square by R2 square কেটে গেল এখানে hence we get 4 by 3 pi R1 cube minus R2 cube divided by আর কিছু নেই ঠিক है हाँ okay that is okay so this is my ZP now JD what is JD ZE is equals to আমরা আগেই না আগে হ্যাঁ আগে আমরা অলরেডি বার করে রেখেছি ZD কত ZD হচ্ছে ZD এর ভ্যালু হলো pi by 4 into R1 to the power 4 minus R2 to the power 4 divided by R1 hence shape factor is equals to how much shape factor is equals to ZP by ZE that is equals to 4 by 3 pi into R1 cube minus R2 cube divided by স্যার পাইটা কেটে যাবে বলো 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 ওপরে কি গন্ডগোল করেছি বলো তো ওই এক সেকেন্ড
কোথায় স্যার গন্ডগোল ওটা হচ্ছে? 4 পাই/3 হবে না? ঠিক 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 4 পাই/3, তাই ভাবছি আমি কিছু একটা গন্ডগোল করছি মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। 4 পাই/3, থ্যাংক ইউ। 4 পাই/3, ওকে। নিচে তাহলে হয়ে যাচ্ছে, এটাও ভুল করছিলাম, থ্যাংক ইউ। 4 পাই/3 r1 কিউব মাইনাস r2 কিউব ডিভাইডেড বাই কত এখানে আসবে, সো এখানেও পাই আসবে, and this is r1 to the power 4 by r2 to the power 4 whole divided by 4r, that is basically 16 pi pi কেটে গেল, 16r by 3 into r1 cube minus r2 cube divided by r1 to the power 4 minus r2 to the power 4, hence 16r by 3, okay, into এবার আমরা কি লিখেছিলাম, r1 r2 is equals to k into r1, তাহলে এটা কি হবে, এটা r1, ওকে, so r1, so this is r1, r1 cube is equals to r1 cube ই থাকুক, r2 is equals to k into r1 cube, k cube হয়ে যাক, ওকে, and r1 to the power 4 1 minus k to the power 4, okay, hence কেটে গেল r1 to the power q, okay, r1 q চলে আসবে 16/3 into 1 minus k cube divided by finally r1 তাই তো না, divided by, sorry, divided by 1 minus k to the power 4, okay, that's it, so s is equals to this much. দেখো ঠিক করলাম না ভুল করলাম? ঠিক আছে স্যার। ওকে, সো 16/3 1/kq, এই ভুল করেছি, কোথায় ভুল করেছি বলো তো? এটা পাই থাকবে, স্যার কিউব থাকবে না বলো আরেকবার রিপিট করো। স্যার, হরে আর কিউব থাকবে না? ওয়েট, জেডি জেড পিরিয়ড কত? স্যার যখন r1 আর r1 টু দি পাওয়ার 4 কাটছেন, ওখানে r ইন কিউব থাকবে না? তো এখানে আবার অ্যাডিশনাল একটা আর আছে না, সব মিলিয়ে কেটে যাবে, আর আর টু দি পাওয়ার 4 এর সঙ্গে বাদ চলে গেল। এই আর, সরি, আচ্ছা, ওটা r1 টু দি পাওয়ার 4 হবে, ওটা r1 কিউবটা কমন চলে গেলে ওটা হচ্ছে। আর কিছু গন্ডগোল করেছি? না ঠিক আছে? দেখো আর কোথাও গন্ডগোল হচ্ছে কি বলো? স্যার ওটা 16/9 হবে না? 9 হচ্ছে ওটা। 16/9 কি করে হবে? স্যার 16/3 আর এখানে বাই 3 আছে, তো 9 হচ্ছে। জেডপি কত এলো? জেডপি এলো, ওয়েট 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 ওয়েট, জেড 4/3 pi, okay, 4/3 pi, so pi pi cancelled, pi এখন ওড হয়ে গেছে, okay, 4/3, okay, so this is my zpz, okay, zpz, wait, okay. So this is my zpz, okay. Now এবার যদি আমি করি তাহলে এখানে আমায় additional নিচে পাই এলো, and লাস্টে তাহলে এখানে আমার একটা পাই থেকে যাবে, ওকে, সো নিচে আমার পাই থেকে যাবে, কারণ এখানে আমার পাই পাই কাটবে না, কারণ এখানে পাই নেই, ওকে, সো এখানে পাই নেই, সো হাউ ক্যান্সেল আউট, ঠিক আছে। সো দেখো এখানে একটা ভুল করেছিলাম, এখানে 4/3 হবে, সেখানে 4 পাই করে দিয়েছিলাম, সো অলটুগেদার এটা সেই জন্য নিচে পাইটা থাকবে, ওকে, সো নিচে পাইটা থাকবে, so 16/3 pi, okay, 16/3 pi 1 minus k cube divided by 1 minus k to the power 4, okay, so this will be the final shape factor. So if r2 is equals to 0,
R2 is equals to 0. That is for solid section. That is for solid circular section. Solid circular section. Solid circular section. For R2 is equals to 0. That implies K is also equal to 0. That implies S is equals to কত হবে 16/3 pi 16/3 pi যদি করি আমরা অ্যারাউন্ড 1.68 এটা পাবো হেন্স এর আগে আমরা কি দেখলাম সার্কুলার সেকশনের শেপ ফ্যাক্টর কত হয় 1.69 সার্কুলার সেকশনের শেপ ফ্যাক্টর অ্যারাউন্ড 1.69 হেন্স ইট ইজ অলসো কারেক্ট 1.69689 এমনি টাইপের হবে ওকে সো হেন্স ট্রু ঠিক আছে সো তিনটে ডিফারেন্ট টাইপস এর সেকশন মডিউলাস কি করে বার করে সেটা নিয়ে আলোচনা হলো এবারে ফাইনালি যেগুলো কাজের জায়গা সেগুলোতে আসবো ওকে নাও ফর আই সেকশন হাউ টু ক্যালকুলেট Okay, so this is my I section. ঠিক আছে, so এই I section এর কি কি property given? So let's suppose it is H. So it is H and this is my B. That is the width of the channel. Okay, BF. Let us suppose এটা হলো আমার TF. TF. Okay, and the thickness of the web is basically TW. Now I need to calculate what is my ZPZ. Okay, what is my ZPZ? এটা কত হবে ZPZ. So I specify my axis system. This is Z, this is Y. Okay, so ZPZ আমার চাওয়া। এবার এখন বলো এবারে এত তিনটে এক্সাম্পল করার পরে কি করে আমরা শেপ ফ্যাক্টর পরে বার করব, তার আগে আমরা ZPZ ক্যালকুলেট করি। সো ZPZ কি করে বার করব এই আই সেকশনটার ফাইন্ড আউট। বলো কি করব? How to calculate? How to calculate? কিভাবে বার করব? বলো। সো ZPZ এর পাটা ভাঙতে হবে। হ্যাঁ পার্টে পার্টে ভাঙতে হবে। থ্যাংক ইউ। সো A/2 ইন্টু YC প্লাস YT, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আমি যদি আরো এর আগের স্টেজটা লিখি, আগের স্টেজটাতে কি ছিল? A1 Y1 বার প্লাস A2 Y2 বার, তাই তো? এর আগের স্টেজটাতে কি ছিল? A1 Y1 বার প্লাস A2 Y2 বার। এবার তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম A1 আর A2 সমান, কাজেই এরা ইকুয়াল এরিয়া অ্যাক্সিস, তাই তো? সো আমি কি করলাম? আমি বেসিক্যালি এখানে ফিক্স করলাম এর নিউট্রাল এরিয়া, নিউট্রাল অ্যাক্সিসটাকে আমি ফিক্স আপ করলাম। ওয়েট, ওকে নাও, ও সরি so this is one portion যার সেন্টার কোথায়? This is my center. Okay, now this is another portion.
যার সেন্টার কোথায়, যার এখানে আমার সেন্টার। ওকে, দিস ইজ 1, দিস ইজ 2। আচ্ছা, আর এটা টিডব্লিউ। ঠিক আছে, তো আমার কি কি দরকার? আমার দরকার ওয়াইসি বলো বা ওয়াইটি বলো। ওকে, ওয়াইসি বা ওয়াইটি বোথ সেম, একই আসবে। কারণ কি, আমি ইকুয়াল এরিয়া রেসপেক্টে নিচ্ছি সেই জন্য শুধু নয়, কারণ হচ্ছে আমার এই যে ফিগারটা, দিস ইজ প্রতিসম, দিস ইজ সিমেট্রিক্যাল ফিগার। সো আমি উপরের রেসপেক্টে যা নিচ্ছি, নিচের রেসপেক্টেও তাই হবে। তো আমি ইকুয়াল এরিয়া অ্যাক্সিস, তো আমি কত কোন ডেপথে হবে সেটা তো আমি বাই সিং দিস আমরা ইজিলি অবজার্ভ করতে পারছি। তো আমার কাছে মূলত এই আমি মূলত এই অংশটা নিয়ে, যদি শুধু এই অংশটুকু নিয়ে কাজ করি, এই অংশটুকু নিয়ে কাজ করি, তাহলে আমি জিনিসটা বানাতে পারবো। হাউ টু ক্যালকুলেট? সো ফার্স্টে, আচ্ছা, তাহলে এই অংশটার আমি y1 বার বার করার চেষ্টা করি, তাই তো? সো y1 বার ইজ হাউ মাচ? y1 বার ইজ হাউ মাচ? চলো বলো কি হবে? y1 bar is how much? bf into tf, ওকে, ইনটু আর কি আছে? bf into tf into কত ডেপথে আছে? এতটা কত? this is how much? this is basically h by 2 minus h by 2 minus tf by 2, ওকে। সো এই ডেপথটা কতটা? সরি, I don't need this, I need this. So this depth, so this is basically h by 2 minus tf by 2, okay, h by 2 minus tf by 2, okay, this is now তার সঙ্গে কে আছে? একটু ছোট করে লিখি, নইলে কুলাবে না। Okay. 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 So h by 2 minus tf by 2, okay, প্লাস কে থাকবে? প্লাস থাকবে এই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটার কি আছে ডাইমেনশন? এই ছোট্ট অংশটার ডাইমেনশন হচ্ছে h by 2 minus tf into tw into h by 2 minus tf whole by 2, okay, divided by how much? এই যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছি, ডিভাইডেড বাই এই অংশটার এরিয়া। সো হাউ মাচ ইজ দ্য এরিয়া? এরিয়া ইজ, সরি, area is how much? bf into tf plus h by 2 minus tf into tw, okay। এবারে একটা জিনিস নোটিস করো, this is basically what? This is basically a by 2, fact. So this is basically a by 2, that implies a by 2 into y1 bar or yc bar, whatever, ওকে। এটাকে বাদই দিয়ে দিয়ে, এটা কোনো কাজে লাগছে না আমার, এটা কোনো কাজে লাগছে না আমার। সো দিস ইজ yc বার ইজ ইকুয়ালস টু, এটাকে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি থাকলো? bf ইন্টু tf ইন্টু h মাইনাস tf হোল বাই 2 প্লাস প্লাস এই অংশটা কি রইলো? h বাই 2 মাইনাস tf, এটা ইন্টু এটা স্কোয়ার, হাফ আগে চলে এলো, ইন্টু tw, ওকে। নাও নাও এবারে আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে zpz is equals to a by 2 into yc bar plus yt bar, ওকে। নাও এখানে yc bar is equals to yt bar হবে, because it is symmetric,
ठीक है, that implies ZPZ is equals to 2 into a by 2 into yc bar. Okay, so আমি যেটা এখানে পেয়েছি that is this one, এটা ডাবল হয়ে যাবে, so 2 into what is bf tf into h minus tf by 2, okay, plus h minus twice tf whole square divided by 4 into tw. এবারে যদি আমি করি দুই দুই গুলো বাদ চলে যাবে, that means what, bf tf h minus tf, okay, plus h minus h minus 2tf তার whole square into tw by 2. So finally ZPZ is equals to this much. ঠিক আছে, বলো কোনো বক্তব্য? হ্যাঁ, কি বক্তব্য বলো? সরি, ভুল করেছি, আবার একটা ভুল করলাম, সরি, এখানে একটা হাফ আছে। দুই, সরি সরি সরি, এখানে নয়, এখানে নয়, সরি সরি, হুম 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 হাফ ছিল, ইন্টু 2 হয়ে যাবে। ওকে, সো অল টুগেদার এখানে 4 থাকবে, সো 4 থাকবে, সরি। ঠিক আছে, নাও লাস্ট প্রবলেম। So let's suppose it is a channel having BF is the flange width and H is the height or depth, whatever. Now TF is the thickness of flange, TW is the thickness of wave. Again, এটাও একটা section of axis of symmetry structure এর ক্ষেত্রেও present. Now I need to find out what is my ZPZ. What is the ZPZ? Okay, now ZPZ কত হবে, কি করে বার করব? এবারেও সে আগের মতনই, ZPZ is equals to কত, ZPZ is equals to, so ZPZ is equals to কত, a by 2 into yc plus yt. Okay, again yc is equals to yt is equals to y bar. Okay, now that implies এবারে কি করব বলো? সিমিলারলি yc আর yt কে বার করার চেষ্টা করব। yc আর yt কে যদি আমরা ইন্ডিভিজুয়ালি বার করার চেষ্টা করি, তাহলে আমি এর ইকুয়াল অ্যাক্সিসটাকে আগে আইডেন্টিফাই করলাম,
This is my equal axis. Equal axis আইডেন্টিফাই করার পরে সেকেন্ড পয়েন্ট কি আসছে, এই অংশটার জন্য একটা আলাদা ডিভিশন ধরলাম। ওকে, দিস ইজ ওয়ান ডিভিশন, এন্ড যে ডিভিশনের এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার সেন্ট্রয়েড, এন্ড this is another division, this is another division যার সেন্ট্রয়েড হলো এইখানে, ঠিক আছে? So now I need to calculate how to calculate YC and YT from equal area axis. This is my equal area axis, equal area axis, area axis. Okay, equal area axis. This is, so how to calculate? Bolo, YC or YT, whatever. YC bar is equals to how much? Equal area axis থেকে ধরবো, তো কত আসছে বলো? H by 2. আচ্ছা আগে এটা করি, ফ্লেঞ্জেরটাকে করে নি, ইজি হবে। চলো, ফ্লেঞ্জের কত হবে? ফ্লেঞ্জ হবে BF into TF into H by 2 minus, so this is how much? This is H by 2, H by 2 minus TF by 2, so TF by 2 plus এই অংশটা, the red shaded zone, তো red shaded zone এ কত হবে? হ্যাঁ, H by 2 minus TF into TW. This is the area and centroid of that area. This is the red shaded zoned area from the equal area axis. How much? There is the H by 2 minus TF whole divided by 2. এই ডেপ যা তার অর্ধেক দূরত্বে আছে। ওকে, divided by, so let's say, okay, so YC is equals to, okay, একটু নিচে রাখি এটাকে, so whole, okay, YC bar. Okay, now YC bar is how much? YC bar is BF into TF plus area of the green shaded zone plus red shaded zone area, H by 2 minus TF into TW. Okay, so this is my, এবং eventually it is my half area, এটাই হলো আমার অর্ধেক এরিয়া। ওকে, so this is my half area, this is my area by 2, hence YC bar is equals, then A by 2, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, A by 2 YC bar is equals to BF into TF into H by 2 minus TF by 2 plus H by 2 minus TF into TW into H by 2 minus TF by 2. Okay, now so ZPZ is equals to A by 2 into YC bar plus YT bar. Okay, so YC bar or YT bar from the equal area axis, এই সাইডে যদি টোটাল ইয়েটার ভ্যালু আমার এরকম জায়গাতে আমার টেনশন জোনের ক্ষেত্রে হয়, সিমিলারলি এখান থেকে এই অংশটা সেম ডিস্টেন্সেই থাকবে, বিকজ দিস অ্যাক্সিস ইজ সিমেট্রি অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস, এটাকে আমি জেড অ্যাক্সিস যদি নাম দিই। ওকে, so basically what we are doing, that is equals to 2 into A by 2 into YC bar. Okay, that implies what? 2 into BF into TF into H by 2 minus TF by 2. Okay, plus TW into H by 2 minus TF whole square divided by 2. ঠিক আছে? Okay, now দুই যদি আমি multiply করাই, then we get BF into TF into H minus TF plus H by 2 minus TF into TW square আছে, ঠিক? So ZPZ is this much. Okay, so this is my equal area axis of the
this channel. This is the prescribed channel. Okay, so this is all about today. So এবারে এখান থেকে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এলো। সো অ্যাসাইনমেন্ট নাম্বার 1 কি অ্যাসাইনমেন্ট নাম্বার 1, from this principle wait from this principle calculate ZPZ for ISMB 300 okay, ISMB 300 and ISMC 200. okay, so for ISMB 300 এর কি কি প্যারামিটার আমি দিতে পারি তোমায়? H is equals to 300 millimeter, BF is equals to 140 millimeter, TF is equals to 12.4 millimeter, TW is equals to 7.5 millimeter. ঠিক, ISMC 200 কি কি দিতে পারি? 200 millimeter, BF 75 millimeter, TF 11.4 millimeter and TW 6.1 millimeter. So these are the property. তুমি আমায় ZPZ বার করবে, not only ZPZ, rather you will find ZPY. These two factors you will determine with the help of this principle. ঠিক আছে? So this is first assignment. বলো এখান থেকে কারো কোনো বক্তব্য আছে তো বলো, নইলে আমি এখানে থামলাম, স্টপ রেকর্ডিং স্টপ করছি। হ্যাঁ।